ভারতীয় এক পরম্পরা আছে, বিতর্কের পরম্পরা। তাকে বলা হয় পূর্বপক্ষ, উত্তরপক্ষ। তুমি যার সাথে বিতর্ক করতে চলেছ, তুমি তার সম্বন্ধে হোমওয়ার্ক করেছো কিনা, পূর্বপক্ষ। সে কি কি লিখেছে, সে কি কি বলেছে, সে কি করে, সবটা তুমি জানো। এবং সে যা বলবে তুমি তা খণ্ডন করবে, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে তাকে অপমান করবে না। এই হচ্ছে পূর্বপক্ষ এবং উত্তরপক্ষ। যদি দেখা যায় যে তার যুক্তি প্রবল হলো, আমার যুক্তি হেরে গেল, আমি সেটা নত মস্তিষ্কে স্বীকার করে নেব। আর যদি আমার যুক্তি প্রবল হলো, সে মেনে নিল। যদি না মানে আর সবাই দেখলো যে কার যুক্তি শেষ পর্যন্ত দাঁড়িয়ে গেল, তখন আপনি তাতে সে ম্লান হয়ে গেল। তা প্রথমত এই দিকটা আমাদের মনে রাখতে হবে যে কেন এই কথাটা বলছি, শুধু আমাদের সত্য জানলেই চলবে না, আমাদের ওদেরকেও জানতে হবে, ওদেরকেও বুঝতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য উমেশ যে কথাটা বললো একটু আগে, যে আমাদের হিস্ট্রি ক্রোনোলজিক্যাল ডকুমেন্টেড ভাবে কখনো তৈরি করা হয় না, এবং এটা সত্য। এবং আমাদেরকে বলাও হয়, অনেকে এই ব্যাপারে আমাকে এই অনুষ্ঠানের পরে প্রশ্ন করেছে যে আমরা তো ইতিহাস সচেতন নই মহারাজ। অনেকেই বলেছে আমরা তো হিস্ট্রি কনসাস নই একদম। তোমার ঠাকুমার মাকে কিংবা তোমার ঠাকুমাকে জিজ্ঞাসা করো, ঠাকুমা তোমার কবে জন্মেছিলে গো? ঠাকুমা বলবে কি জানি বাপু। একটু ভেবে বলবে যে সে বছর খুব খরা হয়েছিল জানিস। তবে আরেকটু একটু চুপ করে থেকে বলবে যে ওই মাঘী পূর্ণিমার কাছাকাছি মনে হয়, বাবা যেন বলেছিল মনে হচ্ছে একবার। এরকম করতে করতে একটা ছবি আসতে আরম্ভ করবে। অনেক কিছু তিনি শেষ পর্যন্ত হয়তো বললেন, সেটা প্রকৃতির সাথে, মাটির সাথে, সময়ের সাথে মিলিয়ে একটা কিছু বললেন। কিন্তু ক্রোনোলজিক্যাল যে অমুক দিন, অমুক টাইম, অমুক সেকেন্ডে ভূমিষ্ঠ হলো সন্তান, এইভাবে রেকর্ড রাখা আমাদের ব্যক্তিগত ক্ষেত্রেও ছিল না, বা সামূহিক ক্ষেত্রেও ছিল না। এটাই আজকে আমার একটু প্রথম দিকে আমি একটু আলোচনা করে নিতে চাই। এই জিনিসটা একটুখানি বিস্তারিত আলোচনা করতে চাই। এটাও একটা প্রশ্ন ছিল, তাই আমি নিয়ে এসেছি এই কথাটা, এবং তারপরে পরবর্তীতে আরো অন্যান্য প্রশ্ন সামনে নিয়ে আসা হবে। সেটা হচ্ছে ওদের হিস্ট্রি আর আমাদের ইতিহাস, এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এটিমোলজিক্যালি হিস্ট্রি শব্দটা এসেছে হিজ স্টোরি। এখানে হিজ বা হি কে একজন পুরুষ ঈশ্বর, মেল গড, তার স্টোরি, তার গল্প। আজকাল পাশ্চাত্যের নারীবাদীরা বলছেন কেন হার স্টোরি বলা হবে না। সমস্যা আছে, কারণ কোনো নারী ঈশ্বর ওদের মতে জগৎ সৃষ্টি করেননি, পুরুষ ঈশ্বর করেছেন। তিনি জগৎ সৃষ্টি করেছেন, ব্যাস, আর সৃষ্টিতে হাত দেননি, আর কোনোদিন সেই সৃষ্টির ওয়ার্কশপে ফিরে যাননি। আমাদের শব্দটা হচ্ছে ইতিহাস। ইতিহাস মানে একটা ধারাবাহিকতা, ইতিহাস মানে একটা আবহমান কাল ধরে যা চলছে, চক্রাকারে, বৃত্তাকারে। ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন, তারপর তিনি অ্যাডামকে সৃষ্টি করলেন তার নিজের স্বরূপে, নিজের ইমেজে। অ্যাডাম একাকিত্বে ভুগতে আরম্ভ করলেন, তখন তিনি ইভকে সৃষ্টি করলেন অ্যাডামের পাঁজর দিয়ে। এই কথাগুলো বোঝা খুব দরকার। পুরো এব্রাহিমিক কালচারটা এর উপর দাঁড়িয়ে রয়েছে। তিনটে বড় বড় ধর্ম, ইহুদি, খ্রিস্টান, ইসলাম, এর উপর দাঁড়িয়ে রয়েছে। তারপরে আপেল খেলেন ইভ। আপেল হচ্ছে যোনির প্রতীক।
অর্থাৎ এই আপেল খাওয়াটা এবং আপেলের প্রতি যে লোভটা এবং ওই যে শয়তান ডাকছে বারবার, এসো এসো এসো, আপেলটা খুব মিষ্টি, খাও, ঈশ্বর বারণ করেছেন তো কি হয়েছে, আমার কথা শুনে দেখো, খাও একটু, এই যে প্রলোভন, কাম, সেক্স। প্রথম যখন ওরা সেক্সের স্বাদ নিলেন, সঙ্গে সঙ্গে ওদের স্বর্গোদ্যান থেকে পতন হলো। তাই জন্য পুরো এই তিনটে ধর্ম দাঁড়িয়ে আছে সাপ্রেশন অফ সেক্সের ওপর, যৌনতার দমনের ওপর। ভারতেরও যেখানে অর্গানাইজড হয়েছে ধর্ম, ভারতেও যখন ধর্মকে সংগঠিত করা হয়েছে, তখন এই সেক্সুয়ালিটি বা কাম শক্তি এটাকে কিছুটা অবদমিত করা হয়েছে। তার নানা রকম কারণ আছে, তার পক্ষে বিপক্ষে, সামাজিক শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে যা কিছু ঘটে হিস্ট্রিতে, একবার ঘটে, একবারই কোনো অবতার আসেন, যিশু ঈশ্বরের সন্তান একবারই আসেন, এবং তিনি আসেন ইম্যাকুলেট কনসেপশনের দ্বারা, অর্থাৎ অজনিজ। তার মানে তিনি সেক্সের দ্বারা আসছেন না, হোলি ঘোস্টের সাথে মাদার মেরির মিলন হচ্ছে। হোলি ঘোস্ট মানে ঈশ্বরেরই এক সূক্ষ্ম রূপ, এবং সেইখান থেকে যিশুর জন্ম হচ্ছে। তাই না, তার মধ্যে কোনো পাপ নেই, অর্থাৎ অ্যাডাম আর ইভের যে প্রথম পাপ, সেই পাপ পুরো মানব জাতি চিরকাল বহন করে যাচ্ছে এবং বহন করে যাবে। আমাদের আর কোনো আশা নেই সেই স্বর্গদ্বারে ফিরে যাওয়ার। এই পাপের গ্লানি আমরা সারা জীবন বহন করব। অ্যাডাম কিন্তু সৃষ্টি হয়েছিলেন সেক্সের দ্বারা নয়, অ্যাডাম সৃষ্টি হয়েছিলেন ঈশ্বরের স্বরূপ থেকে। ইভ সৃষ্টি হয়েছিলেন কিন্তু অ্যাডামের পাঁজর থেকে, তাই ইভের কোনো আত্মা নেই। তাহলে ইভের কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাডামের সেবা করা, নারীর ভূমিকা হচ্ছে পুরুষের সেবা করা। হিজ স্টোরি, ওদেরটা বুঝতে হবে। তাই জন্য আমি এত কথা বলছি। যিশু যেহেতু যৌনতার মধ্যে দিয়ে তার জন্ম হয়নি, তাই জন্য তিনি মানব জাতির পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছেন এবং মানুষের সমস্ত পাপ তিনি গ্রহণ করেছেন, তাই ক্রুশবিদ্ধ হতে হয়েছে। এবং সেই ক্রুশবিদ্ধ গিল্ট, অপরাধ বোধটা আবার অপরাধ বোধকে আবার বাড়িয়ে দিয়েছে আমাদের। একই তো আমাদের আদি পাপ আমরা বহন করছি অ্যাডাম আর ইভের। তারপর আবার যিশুকেও আমরা, যিনি আমাদের জন্য এসেছিলেন, আমাদের জন্য, আমাদেরকে ভালোবাসতে এসেছিলেন, আমাদেরকে জাগাতে এসেছিলেন প্রেম দিয়ে, তাকেও আমরা ক্রুশবিদ্ধ করলাম। গিল্ট আরো বাড়লো, অপরাধ বোধ আরো বাড়লো, পাপ আরো বাড়লো। এবং যা কিছু হচ্ছে একবার, যা কিছু ঘটনা, ওইখানেই ক্রোনোলজির ভূমিকা, যে এই সালে এই দিন এই টাইমে এই ঘটনাটা ঘটেছিল, আবার তারপরে আবার এই ঘটনাটা ঘটলো, এই রাজা এলো, এই যুদ্ধ করলো, এই রক্তক্ষয় হলো, এই সিংহাসনে বসলো, তারপর আবার এতদিন রাজত্ব চললো। বেসিক্যালি তো হিস্ট্রি মানে তাই। আমরাও যখন ইতিহাস বই পড়েছি খুব নিরস লাগতো, তো এই কারণে যে আমাদের হিস্ট্রিটাও ঠিক ওই স্টাইলে লেখার চেষ্টা হয়েছে। তো রাজারা কি সিংহাসনে বসলো আর তার বাবাকে মারলো আর তার ভাইকে খুন করলো, কতদিন চললো, সেই সময় কেমন চললো অর্থনীতি এবং সমাজ এবং শিক্ষা এবং বিদেশের সাথে সম্পর্ক, আবার রাজা হলো কেউ, এই তো একই রকমের পুনরাবৃত্তি। ভারতের যে ইতিহাস, দেখো শব্দটাই আলাদা, ইতিহাস, ইতি পজিটিভ, একটা আবহমান কাল, তো একটা চক্রাকার। ওদের একটাই জন্ম, আর আমাদের জন্ম মৃত্যু চক্রাকার। সবকিছু ফিরে 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 আসে, বৃত্তের মতন ঘোরে। গ্রহগুলো সূর্যের চারপাশে ঘুরছে, মহাশূন্যে মহাকাশে সবকিছু ঘুরছে। একই রকমের অভিজ্ঞতা, একই রকমের অনুভূতি ফিরে 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 আসছে। আমাকে যখন, উদাহরণ আমি বলছি তোমাকে, ধরো নারদ মুনি, তুমি দেখবে যে তিনি রত্নাকরের সাথেও কথা বলছেন, তিনি রামায়ণ মহাভারতে বিভিন্ন সময় হয়তো আছেন, পুরাণে বিভিন্ন জায়গায় আছেন। কোথায় নেই নারদ মুনি? তা হাজার 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 বছর ধরে বিভিন্ন লোক, বিভিন্ন ওয়ার্ল্ড, বিভিন্ন ডাইমেনশন, সব জায়গায় নারদ মুনি। তিনি কি অমর বা তিনি কি অজেয়, কি ব্যাপার?
আমরা কিভাবে দেখব এটাকে? এটাকে দেখব যে নারদ মুনি একটা ক্যারেক্টার, একটা টাইপ। গান গান গাইতে গাইতে, হরিনাম করতে করতে রাস্তা দিয়ে চলছেন এক পথিক। তিনি কানেক্ট করছেন একটা সমাজের সাথে আরেকটা সমাজ, একটা জগতের সাথে একটা আরেকটা জগৎ। তিনি ওর গল্প আমাকে বলছেন, আমার গল্প তাকে বলছেন, এবং তিনি একজন ব্যক্তি নন। নারদ একটা ঠিক প্রতিষ্ঠানও নয়, নারদ এক পরম্পরা, একটা ধরন। এরকম ধরনের মানুষ আজও তুমি দেখতে পাবে গ্রামে গঞ্জের দিকে। এই নারদ কনসেপ্ট এটা একটা। এইভাবে আমাদের ইতিহাসকে দেখা। আরেকটা ছোট্ট উদাহরণ দিচ্ছি তোমাকে। আমাকে ধরো মাঝে মাঝেই অনেকেই জিজ্ঞাসা করেন বিভিন্ন আলোচনার সময়, আচ্ছা শ্রীকৃষ্ণ কি ছিলেন বাস্তবে, সত্যি সত্যি কি ছিলেন? আমি তার উত্তরে বলি যে এখন তো জানা যাচ্ছে ছিলেন, কারণ এখন তো দ্বারকায় তোমার গুজরাটের পাড়ের বন্দরের কাছে সমুদ্রের মধ্যে দ্বারকার নগর আবিষ্কার হয়ে গেছে। প্রমাণ হচ্ছে যে দ্বারকার নগরটা অন্তত ছিল শ্রীকৃষ্ণের রাজধানী। যাই হোক, সে কথা আমি যাচ্ছি না। আমি বলছি, আমি তাকে উত্তরে এটা বলি যে শ্রীকৃষ্ণ বাস্তবে ছিলেন কি ছিলেন না এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু শ্রীকৃষ্ণ আমার জীবনে ভীষণ সত্য এবং আপনার জীবনেও ভীষণ সত্য, এইটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি কিন্তু একবারও মনে মনে ভাববেন না, বা আপনি জিজ্ঞাসা করবেন না, বা আপনি চর্চা করবেন না যে আপনার ঠাকুরদার বাবা কি ছিলেন। ছিলেন তো জানেন, তার নামটাও আপনি হয়তো ভালো করে মনে করতে পারবেন না, তার ছবি হয়তো ফিকে হয়ে গেছে, আপনার দেওয়ালে আছে, কিন্তু তার প্রাসঙ্গিকতা কতটুকু? আর কেই বা জানতে চাইবে আপনার ঠাকুরদার বাবা সম্বন্ধে? কিন্তু আজকে ৫,৫০০ বছর পরেও আপনি শ্রীকৃষ্ণকে জানতে চাইছেন তিনি সত্য কিনা। এইখানেই তার প্রাসঙ্গিকতা। আর ৫,৫০০ বছর বাদেও আমাদের চিন্তা ভাবনায় মননে সব জায়গায় শ্রীকৃষ্ণের যে অস্তিত্ব নতুন নতুন ডাইমেনশন তৈরি করে দিচ্ছে, এখানেই তার সত্যতা, এখানেই তার প্রাসঙ্গিকতা। সুতরাং তিনি বাস্তবে সেই দিন ৫,৫০০ বছর আগে ছিলেন কি ছিলেন না বড় কথা নয়, তিনি এখনো আমাদের মধ্যে আছেন। তাই আমাদের যে ইতিহাস চর্চা সেটা শুধু পাস্ট নয়, সেটা শুধু অতীতে আটকে থাকা, অতীতে থমকে যাওয়া একটা ঘটনা নয়। সেটা আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জুড়ে একটা ধারাবাহিকতা। সম্ভব আমি যুগে যুগে, তিনি আবার বলছেন তিনি ফিরে আসবেন। একটা ঘূর্ণায়মান, একটা চক্রবৃত্ত একটা। স্বামী বিবেকানন্দকে এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা স্বামীজি আপনি কি সত্যি মনে করেন, বিদেশে জিজ্ঞাসা করা হয়েছিল, যে শ্রীকৃষ্ণ বলে এই ক্যারেক্টার এই এত কাণ্ড করছেন, এত অলৌকিক সমস্ত কাজকর্ম করছেন, তিনি সত্যি ছিলেন? স্বামীজি তার উত্তরে বলেছিলেন, ইট ডাজ নট ম্যাটার টু মি। আমার কিছু এসে যায় না তিনি ছিলেন কি ছিলেন না, তোমরা যে অর্থে ভাবো, কিন্তু যিনি ভগবদ গীতা বলেছিলেন তিনি আমার কাছে ভগবান। এই যে এক সনাতনতা, এই যে একটা সর্বজনীনতা আমাদের সব চিন্তা ভাবনার মধ্যে, এই আমাদের ইতিহাস। লিনিয়ার নয় আমাদের ইতিহাস, বৃত্তাকার। লিনিয়ার মানে একটা সরল রেখা নয়, সার্কুলার। আক্ষরিক নয়, সামূহিক। তাই জন্য ফ্যাক্ট অ্যান্ড ফিকশন, যা ঘটেছিল অ্যাকচুয়ালি, তার সাথে অনেক মিথ, অনেক কল্পনা, অনেক রূপক, অনেক অ্যালেগরি জুড়ে গিয়ে এক মহা সাহিত্য তৈরি হয়েছে ইতিহাসের মধ্যে। তাই সমস্ত পুরাণ, রামায়ণ, মহাভারত, গল্প, লোকায়ত সংস্কৃতি সব কিছু জুড়ে থেকেছে। তাই যখন আমাদের দেশে গ্রামের বাড়িতে ঠাকুমা দুলে দুলে সন্ধেবেলা সুর করে করে রামায়ণ পড়ছেন, এইটা হচ্ছে আমাদের ইতিহাস সচেতনতা। এইটাকে বুঝতে হবে। আমি ওদের হিস্ট্রি আর আমাদের ইতিহাস যে চর্চা, আমি দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে দিতে চাই।
আমাদের ইতিহাস চর্চার ক্ষেত্রে, যেখানে ধরুন ইতিহাস, বিজ্ঞান, প্রকৃতি, বিবর্তন, গল্প সবকিছু কি সুন্দর এক মিলমিশ। কারণ আমরা খণ্ডিত করতে দেখিনি কখনো, আমরা খণ্ডিত করতে শিখিনি। পাশ্চাত্য খণ্ড করতে ভালোবাসে, এটা ওদের বৈশিষ্ট্য, খারাপ ভালো বলছি না, বৈশিষ্ট্য। ভাঙো, ভেঙে ভেঙে দেখো, সাবজেক্ট ভাগ করো, পলিটিক্সকে আলাদা করো ধর্ম থেকে, হিস্ট্রিকে আলাদা করো জিওগ্রাফি থেকে, কেমিস্ট্রিকে আলাদা করো ফিজিক্স থেকে, হার্টকে আলাদা করো লাংস থেকে, লিভারকে আলাদা করো কিডনি থেকে। এগুলো আলাদা ঠিকই, কিন্তু সব কিছুর মধ্যে একটা যুক্ত, একটা অখণ্ড যে যোগ আছে, এই যোগটা আগে ভারত দেখতে শিখিয়েছে। আর এই খণ্ডিত 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 করতে 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 এমন একটা জায়গায় চলে গেছে যে আমি হার্টের চিকিৎসা করতে গিয়ে লিভার ড্যামেজ করে দিচ্ছি, আমি কানের চিকিৎসা করতে গিয়ে নাকের ড্যামেজ করে দিচ্ছি, খণ্ডিত করতে গিয়ে। আর ভারতের যে আয়ুর্বেদিক চিকিৎসা তুমি দেখবে ত্রিধাত বলা হচ্ছে, পুরো শরীরটাকে দেখা হচ্ছে কোথায় ব্যালেন্সটা। হার্ট একটা সিমটমস দেখাচ্ছে মাত্র, পুরো শরীরে কোথাও ব্যালেন্সে, ধাতে কোথাও একটা বিশৃঙ্খলা হয়েছে, সেই ধাতটাকে সাহায্য করো। একজন প্রকৃত বৈদ্য এ কথাও বলবে না যে আমার ওষুধ খেয়ে আমি সারাবো, এটা বলবে যে যেটা দেওয়া হবে, যে ট্রিটমেন্টটা, তাতে এবার শরীর নিজেই নিজেকে সারাতে পারবে। সুতরাং এই জীবনকে আমরা একটা অখণ্ডতায় আগে দেখেছি, আর আমাদের ইতিহাস সেই অখণ্ডতার প্রতীক বা প্রকাশ। উদাহরণে আসি, আমাদের 10 অবতার তত্ত্ব অনেকেই আমরা জানি, এবং এখন অনেকেই এটা বুঝিও, অনেকে বুঝে গেছেন যে 10 অবতার তত্ত্ব আসলে আমাদের বিবর্তনের এক অসাধারণ বিশ্লেষণ। আমরা সবাই জানি যে বিজ্ঞানে, জড়বিজ্ঞান দিয়ে জানি যে পৃথিবীতে প্রাণের সঞ্চার প্রথম হয়েছিল জলের মধ্যে। তাহলে প্রথম অবতার মাছ, মিন, জলের মধ্যে সবচেয়ে বিবর্তিত যে প্রাণী। তারপরের অবতার কূর্ম, কচ্ছপ, যে প্রথম জল থেকে মুখ বাড়িয়ে শ্বাস নিতে পারলো, ডাঙায় উঠতে পারলো কিছুক্ষণের জন্য। নেক্সট বিবর্তনের একটা বড় স্টেপ ক্রস করা হলো, কূর্ম অবতার। তৃতীয় অবতার বরাহ অবতার, শুয়োর। যখনই কোনো নোংরা জায়গা থাকে, এক পাল যদি শুয়োরকে ছেড়ে দেওয়া হয়, তখন এই নোংরাগুলো সব নষ্ট করে খেয়ে নিয়ে জমিটাকে পরিষ্কার করবে। এমনকি শুয়োরকে একসময় চাষেও লাগানো হতো, কারণ এই নোংরা খেতে খেতে এমন মাটি বার করতো যেটা ভীষণ উপকারী হতো চাষের জন্য। তাহলে তৈরি করা হচ্ছে এই ভূখণ্ডকে, শুকনো যেটা ডাঙা, তাকে আরো হায়ার লাইফ ফর্মসের জন্য, আরো যাতে উন্নত প্রাণীরা আসতে পারে। তারপরের অবতার, আমরা জানি যে প্রাণী জগতের শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে শক্তিশালী এবং বেশ বুদ্ধিমান সিংহ। আর আস্তে 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 এপ ম্যান, অর্থাৎ তখন মানুষ ধীরে ধীরে তার একটা শরীর পেতে আরম্ভ করছে, সে তখন হাতে ভর দিয়ে দিয়ে হাঁটছে, ফুড চেনের মাঝখানে সে আছে, অর্থাৎ অন্যান্য প্রাণীরা তার থেকে বেশি শক্তিশালী, সে অবস্থায় সে আছে। এবার তার বুদ্ধিটা সে খাটাতে আরম্ভ করছে, সে কোঅপারেশন করতে আরম্ভ করছে, তার একটা গোষ্ঠীর মধ্যে সেই কোঅপারেশন তাকে সাহায্য করছে সার্ভাইভ করতে, সে আরেকটু এগোতে পারছে, ফুড চেনের উপরে উঠতে পারছে। সুতরাং হাফ ম্যান হাফ বিস্ট, সিংহ এবং নর মানুষ একসাথে একটা প্রতীক হলো নরসিংহ। তারপর জড়বিজ্ঞানীরা বা বিবর্তনের বিজ্ঞানীরা, বিবর্তনবাদীরাই আজকে বলছেন যে ইস্ট আফ্রিকা থেকে মানুষের হোমোসেপিয়ান্সের রূপটা ফুটে উঠেছে। তো যারা পিগমি বলি আমরা, যাদের ছোটখাটো চেহারা, তারা প্রথম হোমোসেপিয়ানের পুরো প্রপোর্শনটা পেল। সেই কালো কৃষ্ণাঙ্গ পিগমি বামন অবতার, পরের অবতার। মানুষ ভ্রাম্যমান, হান্টার গ্যাদারার্স, আজকে যাদের আমরা
ট্রাইবাল বলি, সেই ট্রাইবাল জীবন তারা যাপন করতে 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 একটা সময় মানুষ সেটেল করতে আরম্ভ করবে, মানুষ বসবাস করতে আরম্ভ করবে নদীর ধারে, জলের ধারে। জঙ্গল কাটতে হবে, জঙ্গল পরিষ্কার করতে হবে। নেক্সট স্টেপ অফ এভলিউশন, পরশুরাম হাতে কুঠার, তিনি কি করেন? গাছ কাটেন, জঙ্গল কাটেন। পরিষ্কার স্পষ্ট তো। এই স্পষ্টতাটা কেন আমাদের চোখে পড়ে না? একদিন কেন লাগছে সময়? এটা বুঝতে যা কতদূর ভেবেছেন প্রাচীনকালের ঋষিরা? কি সুন্দরভাবে গল্পের মাধ্যমে পুরো ধারাটা বলছেন তারা। তারপরের অবতার কাছাকাছি, দেখবেন পরশুরাম এবং শ্রীরামচন্দ্র কাছাকাছি, দুজনের দেখাও হয়। এগ্রিকালচারাল রেভলিউশন, কৃষি বিপ্লব। জনকের বীজ পড়ল জমিতে, মানুষের সাথে জমির সম্পর্ক তৈরি হলো, মানুষের সাথে জমির মিলন হলো। সেই বীজের বা সেই মিলনের মধ্যে থেকে সীতা উঠে এলেন। লাঙলে সীতাকে দেখতে পাওয়া গেল, একজন কৃষি বিজ্ঞানী। বনবাসকালে যেখানে যেখানে শ্রীরামচন্দ্র এবং সীতা যাচ্ছেন, কেন মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যাচ্ছে? কারণ তিনি সেখানে সেখানে গিয়ে সেখানকার জমি অনুযায়ী, রাম এবং সীতা দুজনেই সেখানকার জমি অনুযায়ী, সেখানকার জলহা অনুযায়ী, সেখানকার ব্যবস্থা অনুযায়ী, সেখানকার লোকবল অনুযায়ী, তাদের ক্ষমতা অনুযায়ী কেমন ধরনের চাষ করতে হবে, কিভাবে ফার্মিং করতে হবে, অর্গানাইজ ফার্মিং, তার কলা, তার বিজ্ঞান শেখাচ্ছেন। এইখানেই বন্ধুত্বের ভিত। পশ্চিম ভারত, অহল্যার পাষাণ মুক্তি। গুরুমহাজের কাছে শুনেছি সরস্বতী নদী শুকিয়ে যাচ্ছে, একসময় প্রচণ্ড উর্বর যে সারস্বত ভূমি পশ্চিম ভারত, শুকিয়ে যাচ্ছে বলে আস্তে 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 মরুভূমি হয়ে যাচ্ছে। রাম এবং সীতা প্রবেশ করলেন, অহল্যার পাষাণ মুক্তি হলো। অর্থাৎ পাঞ্জাব, গুজরাট, এই সমস্ত অঞ্চলগুলো অন্যান্য নদীগুলোকে ব্যবহার করে 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 কি করে আবার তাকে উর্বর করে তোলা যায়, সেই বিজ্ঞান, সেই কলা। সীতাকে কেন রাবণ অপহরণ করলেন? ইন্ডাস্ট্রিয়াল। আজকের যে শ্রীলঙ্কা সেই শ্রীলঙ্কা নয়, সেই বিরাট দেশ ছিল শ্রীলঙ্কা, রাবণের শ্রীলঙ্কা, এখন জলের তলায়। পরে এই আজকের শ্রীলঙ্কা পরে উঠে এসেছে, যেখানে সিংহলীরা থাকতেন, পরবর্তীকালে তামিলরা ছিলেন। এই সিংহলীরা আসলে বাঙালি, সেটা আরেকদিন হবে আলোচনা। যাই হোক, সীতাকে কেন অপহরণ করলেন? ইন্ডাস্ট্রিয়াল, চাষে দুর্বল, খাদ্যের জন্য, শস্যের জন্য শ্রীলঙ্কাকে, রাবণকে নির্ভর করে থাকতে হতো দক্ষিণ ভারতের উপরে। তাই জন্য দক্ষিণ ভারতের উপরে অকথ্য অত্যাচার করতেন রাবণ, এবং তাই জন্যে দক্ষিণ ভারতের লোক, কিষ্কিন্ধা অঞ্চলের সমস্ত মানুষ, বনবাসীরা, গ্রামবাসীরা এত ক্ষেপেছিলেন তার উপরে, এবং তাই জন্য তারা রামের সাথে সহযোগিতা করেছিলেন রাবণকে আক্রমণ করার জন্য। সীতাকে কোথায় আটকে রাখা হয়েছিল? কোনো প্রাসাদের কোনো নির্জন কক্ষে নয়। অর্থাৎ রাবণ তাকে একজন রক্ষিতার মতন ব্যবহার করতে মোটেও চাননি, করেনি উনি। তিনি সীতাকে আটকে রেখেছেন অশোক বনে, অনেকগুলো অশোক গাছ। একজন যিনি মাটিকে ভালোবাসেন, যিনি গাছপালাকে ভালোবাসেন, তাকে যদি গাছপালার মধ্যে রাখা যায়, তিনি নিজেই হয়তো আপন খেয়ালে কিছু একটা চাষ করতে আরম্ভ করে দেবেন, বাকিরা শিখে ফেলবে, এই আশায়। কারণ জোর করে তাকে রাজি করানো যাচ্ছে না। জোর করেছেন বলেই, রাবণ অধর্ম করেছেন বলেই সীতা রাজি নন। শেষ পর্যন্ত পরবর্তীকালে যখন বিভীষণ রাজা হলেন, তখন কোনো আর অসুবিধা রইল না, চাষবাস তাদের শেখানো হলো। তখন যখন রাজার ধর্ম পাল্টে গেল, যখন এই নৃশংসতা, এই অত্যাচার, এই রাক্ষস বৃত্তি আর থাকলো না, তাহলে কৃষি বিপ্লব হচ্ছে নেক্সট স্টেপ অফ এভলিউশন। তারপর পরের অবতার হলধারী বলরাম। হলধারী, হল, আরো লাঙলের আরো উন্নত যন্ত্র, এবং তার সাথে আরো ইম্পর্টেন্ট তার ভাই, তিনি রাখাল, তার হাতে বাঁশি এবং তার সাথে গরু। গরুকে পোষ মানানো আরম্ভ হলো, গরুকে ব্যবহার করা শুরু হলো চাষের ক্ষেত্রে,
এবং দেখা গেল যে গরু ভীষণ ভার্সেটাইল, তার দুধ মানুষের পক্ষে খুব ভালো উপাদেয়, শিশু থেকে বৃদ্ধ সবার জন্য, এবং সেই দুধ থেকে নানা রকমের খাবার তৈরি করা যায়, মাখন, ঘি, ননি, দই, মিষ্টি, কত রকমের। শ্রীকৃষ্ণের ছোটবেলার গল্পটাই তাই নিয়ে। বিবর্তনের নেক্সট স্টেপ পেরিয়ে গেল, নবম অবতার। এবং বুদ্ধের কথা যখন বলা হচ্ছে, এই ভবিষ্য পুরাণ কিন্তু লেখা হয়েছে বুদ্ধের অনেক আগে, অর্থাৎ এখানে আবার সেই পাস্টে আটকে থাকছে না, পুরো বৃত্তাকারে পুরো সময়টাকে ধরানো হচ্ছে। বুদ্ধের ভূমিকা কি? তিনি যুদ্ধ ত্যাগ করলেন, তিনি রাজপ্রাসাদ ত্যাগ করলেন। এখনো পর্যন্ত ক্ষত্রিয়দের মধ্যে থেকে এগিয়ে আসছে সব। খাদ্য ধর্ম পালন করেছেন শ্রীরামচন্দ্র, খাদ্য ধর্ম পালন করেছেন শ্রীকৃষ্ণ, খাদ্য ধর্ম ত্যাগ করলেন বুদ্ধ। অর্থাৎ পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল এভলিউশন যতদূর হওয়ার হয়েছে, এবার তার নিজের গতিতে সে এগোবে। এবার যে ইভলিউশন, ইন্টারনাল কনসাসনেস, চেতনা। তাই তিনি অস্ত্র ত্যাগ করলেন, নিরস্ত্র হলেন, এবং তিনি মানুষকে বা সাধারণকে অন্তর্মুখী হওয়ার দিশা দেখালেন, কি করে সেই মুক্তির পথে এগোনো যায়। এই নিয়ে চর্চা আগেও হয়েছে, কিন্তু সিলেক্টেড কয়েকজনের মধ্যে হয়েছে, ঋষিদের মধ্যে হয়েছে, তপবন আশ্রমের মধ্যে হয়েছে, গুরুকুলে হয়েছে, গুরু শিষ্যদের মধ্যে হয়েছে, সাধু সন্ন্যাসীদের মধ্যে হয়েছে, কিন্তু মাস সবার মধ্যে এই ভাব যে যে যেখানেই থাকি না কেন, এসো আমরা সেই সাধনা করি, নিজেদের মধ্যে সেই শক্তিকে জাগাই, সেই মুক্তির পথে, নির্বাণের পথে এগিয়ে যাই। ইন্টারনাল, এক্সটার্নাল। ইন্টারনাল, এক্সটার্নাল মানে হচ্ছে বিবর্তন, আর ইন্টারনাল আমাদের গুরু মহারাজ বলতেন উদ্বর্তন। এবার উদ্বর্তন শুরু হচ্ছে, এভলিউশন আর ইনভলিউশন। অর্থাৎ মানুষের যতদূর ফিজিক্যাল এভলিউশন সম্ভব হয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মোটামুটি শান্তি শৃঙ্খলার জন্য যেটুকু দরকার হলো, এইবার তারপর এবার নিজের মধ্যে যে শক্তি আছে, নিজের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, যে কারণে এই শরীর, যে কারণে এই জীবন, এবার চলো সেই কারণের দিকে যাই, কার্য থেকে কারণ, কারণ থেকে মহাকারণের দিকে। তারপর আবার দশম, কল্কি অবতার। একটা কথা এখানে বলিনি, এই শ্রীরামচন্দ্র থেকে বলরাম কৃষ্ণ, এরা শুধুমাত্র একজন ব্যক্তি নন। আবার এটাকে হিস্ট্রি সেন্ট্রিসিটি দিয়ে যেন ভুল না করে ফেলি আমরা। এটা একটা সভ্যতার মাইলস্টোন। তাই যখন আমি বলছি বুদ্ধ একা নন, সেই পুরো যুগে মহাবীর জৈন আছেন তার মধ্যে, সেই পুরো যুগটার মধ্যে স্বয়ং যিশু আছেন, কারণ যিশুর যা শিক্ষা সব বুদ্ধের শিক্ষা, এবং আরো অনেকে আছেন, এবং বিভিন্ন ক্ষেত্রে রয়েছেন, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিজ্ঞান, কলা, অনেক কিছু নিয়ে একটা রেভলিউশন। সেখানে বুদ্ধ একটা নাম, একটা ফিগার, একটা নাম। ঠিক তেমনই আজ যখন আমরা বলছি কল্কি অবতার, কল্কি অবতার কোনো একজন পার্টিকুলার ব্যক্তি নন, শুধুমাত্র তিনিই নন। কল্কি অবতারের যুগ শুরু হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ থেকে। তাই জন্য স্বামীজি বলেছিলেন, যেদিন ঠাকুর রামকৃষ্ণের জন্ম হলো, সেদিন সত্যযুগের সূচনা হলো, সত্যযুগের সম্ভাবনা সূচনা হলো। এবং কল্কি অবতারকে কিভাবে দেখানো হয়েছে? প্রচণ্ড গতি, প্রচণ্ড জ্ঞান, প্রচণ্ড বিজ্ঞান। অর্থাৎ এখনকার যে ফাস্ট এজ, যে প্রযুক্তি, যে বিজ্ঞান মনস্কতা, এবং তার সাথে যে প্রেম, যে অজ্ঞানতা কাটার যে দরকার আছে, এবং মাস স্কেলে একটা গ্লোবাল ইম্প্যাক্ট করে একটা সার্বিক চেতনা জাগরণ। এতকাল পকেট রেভলিউশন হয়েছে, পকেট রেভলিউশন বলতে আঞ্চলিক স্থানকাল পাত্রের মধ্যে কিছুটা সীমাবদ্ধ হয়েছে থেকেছে, সেটা ছড়িয়ে পড়তে গিয়ে আচারের থেকে অনাচার বেশি হয়েছে। যেমন যিশু একটা আন্দোলন, কিন্তু ক্রিশ্চিয়ানিটি যখন ছড়িয়ে পড়তে গেল, তখন পৃথিবীকে আরো পঙ্গু করে দিল সেই খ্রিস্টান ধর্ম। তার উদাহরণ আমরা আলোচনা করেছি, আবার হবে আলোচনা। সুতরাং এইভাবে দেখুন যে কিভাবে এই দশাবতার তত্ত্বের মধ্যে দিয়ে আমরা হিস্ট্রি বলছি না, আমরা ইতিহাস বলছি। আমরা একটা প্রবহমান এক সত্যকে তুলে ধরার চেষ্টা করছি।
তাই যে ওদের যে হিস্ট্রি আর আমাদের যে ইতিহাস, তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যেমন ধরুন 4টে যুগ, এই যে সত্য, দাপর, ত্রেতা, কলি। আমরা অপেক্ষা করে থাকি ওদের লেন্স দিয়ে যে এই কলি কবে শেষ হবে, কোন ডেট, আর সেই দিন থেকে আবার সত্য শুরু হবে। ঠিক এইভাবে কিন্তু ভাবনাটা নয়। কলি মানে অন্নগত প্রাণ, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন। অর্থাৎ আমি যদি ব্যক্তিগতভাবে একজন মানুষ, ধরা যাক, আমি শুধু কি খাবো, কি পরবো, কোথায় শোবো, কি আরাম করব, এইটাই শুধু ভাবি, আমি কলিতে আছি। এবার ব্যক্তিগতভাবে আমি সেই মানুষটাই। যদি আমি এবার একটু মানসিক স্তরে উঠি, একটু মনের স্তরে উঠি, একটু মনের ডাইমেনশনে উঠি, যেখানে আমি একটু ভালো গানও শুনতে চাই, খাওয়া দাওয়ার সাথে একটু ভালো বইও পড়তে চাই, একটু ভালো ভালো কথার মধ্যেও থাকতে চাই, একটু বাৎসল্য থাকে, একটু বেড়াতে যেতে চাই, তাহলে আমি দ্বিতীয় পাদে উঠছি, দাপর, দয় বয় আকার, দ, সেকেন্ড ফেজ, সেকেন্ড ডাইমেনশন। আমি যদি আরো একটু উঠতে চাই, তারপরে উন্নত বিচার, উন্নত ভাবনা, যেখানে একটা সত্যের খোঁজ আছে, সংস্কৃতি চর্চাও উন্নত চর্চা, বিজ্ঞান চর্চাও উন্নত চর্চা, যেখানে শুধুমাত্র আমার নিজের জীবিকা বা নিজের প্রয়োজনের ছাড়াও আমি সমাজের জন্য, বহুর জন্য, দেশের জন্য কিছু করতে পারি, কিছু ভাবতে পারি। তখন আমি তৃতীয় পাদে উঠলাম, ত্রেতা। এরপর যখন আমার জীবনে সত্যকে জানাই আমার জীবনের একমাত্র মূল মন্ত্র, আমি যখন, আমার জীবনটা আছেই শুধুমাত্র সত্যকে জানার জন্য, তার চেষ্টা, তার খোঁজ, কারণ সেটাই মানুষের জীবনের আদি থেকে অন্ত একটাই উদ্দেশ্য, সত্যকে জানা। মানুষই সত্যকে জানতে পারে, বা মানুষের মধ্যে সে সম্ভাবনা রয়েছে। তখন আমি সত্য যুগে চলে গেলাম। এবার ধরা যাক যে আমার মতন লোকই যদি সংখ্যায় বেশি হয়, আমি কলিতে আছি, কলি ডাইমেনশনে আছি, তাহলে আমরা কলিযুগে আছি। এবার ধরুন আমি সত্য যুগে আছি, এবার আমার মতো লোক সংখ্যা একটু বাড়ছে, শুধু আমার দ্বারা বাড়ছে না, কোনো কারণে, স্থান কাল পাত্রে, সময় দাবিতে দেখা যাচ্ছে যে সত্যগুণী মানুষ বা সত্যকে আশ্রয় করে আছে এমন মানুষ সংখ্যায় একটু বেড়েছে, 100 জনের মধ্যে 10 জন হয়তো আছে। কলিযুগে হয়তো 100 জনের মধ্যে একজন আছে কিনা সন্দেহ, কিন্তু 100 জনের মধ্যে যখন 10 জন আছে যিনি সত্যকে আঁকড়ে আছেন, যিনি সত্য যুগে আছেন, তাহলেই সত্য যুগ প্রতিষ্ঠা হতে আরম্ভ করেছে। কারণ সেই সত্যের শক্তি অনেক বেশি বাকি 90 অন্যান্য শক্তির থেকে। একটা বিবেকানন্দের শক্তি, একটা বুদ্ধের শক্তি, একটা চৈতন্যদেবের শক্তি, একটা যিশুর শক্তি, সবাইকে হতে হবে না। ওই একটা শক্তি ম্লান করে দেয় বাদ বাকি যত তামসিক শক্তিকে। তাই সত্যের শক্তি যখন বাড়ে, একটু বাড়ে, তখনই টাইম পাল্টে যায়, সময় পাল্টে যায়, সবকিছু পাল্টাতে শুরু করে। আর আমি এই কথা এই জন্য বলছি, আমি শুধু দেখাতে চাইছি সবার জন্য যে দশাবতার তত্ত্ব কি 4 যুগের মধ্যে কত ইতিহাস, কত বিজ্ঞান, এবং কত একটা সর্বজনীনতা, এবং কত রস। কে কাকে খুন করলো আর কে কবে সিংহাসনে বসলো, অরঙ্গজেবের জীবন নিয়ে আমি আজকে কি শিখব? কিন্তু আজকে রামচন্দ্র আমাকে আজও ভাবায়। তাহলে মহাকাব্যের, আমাদের ইতিহাসের কত রস, আমাদের ইতিহাস চর্চা। যে কনফ্লিক্টের মধ্যে দিয়ে শ্রীরামচন্দ্রকে যেতে হয়েছে, যে কনফ্লিক্ট নিয়ে আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন দাঁড়িয়েছেন ভগবান কৃষ্ণের সামনে তার জিজ্ঞাসা নিয়ে, সেই কনফ্লিক্ট তো আজকে আমাকেও ভোগায়। আজকে আমিও তো আমার গুরুকে একই ধরনের জিজ্ঞাসা করব। এইখানেই তো মানে গীতার সর্বজনীনতা, স্থান কাল পাত্র অতিক্রম করে যাচ্ছে। তো শুধু আমি একা কেন, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ আজকে অর্জুনের মতন জিজ্ঞাসু। কেন করব, কি করব, কি এর কারণ, কোথায় যাচ্ছে পুরো ব্যাপারটা, আমার কি ভূমিকা। এইটা কিন্তু ইতিহাস চর্চা, যে ইতিহাস ক্রমাগত আমাকে মাতৃদুগ্ধের মতন আমাকে পুষ্টি দিয়ে যাচ্ছে।
কিন্তু ওদের যে হিস্ট্রি সেন্ট্রিসিটি, যেটা নিয়ে ওরা গর্ব করে, ক্রোনোলজিক্যালি সব কিছু মেনটেন করা, এটার থেকে পাওয়ার কি আছে? শুধু সেই ঘটনাগুলো মুখস্থ করা ছাড়া। আর ওরা হিস্ট্রি সেন্ট্রিসিটির সুযোগ নেয়, ওই একই হিস্ট্রি, একই ধরনের ক্রোনোলজি আমাদের জন্য তৈরি করে দেবে ওরা, তৈরি করে দিয়েওছে, এবং সেটা মিথ্যা তৈরি করেছে। তাই জন্য কাউন্টার করতে হবে। কিন্তু কাউন্টার করতে গিয়ে, যেটা আমি প্রথমেই শুরু করেছি, নিজেকে বুঝতে হবে এবং অপরকে বুঝতে হবে। আমাদের শুধুমাত্র বইপত্র কেন, আমাদের ইতিহাস লুকিয়ে আছে আমাদের ভাষায়, আমাদের ইতিহাস লুকিয়ে আছে আমাদের সমস্ত আচার আচরণ রিচুয়ালসের মধ্যে। আমরা সেগুলোকে অবশ্যই বলাই বাহুল্য 12 মাসে 13 পার্বণ, নানা রকমের কুসংস্কারে ভর্তি, ইত্যাদি ইত্যাদি বলেছি, এবং সেটাও আছে, সত্যি সত্যি অনেক কুসংস্কার তো থেকেছে, আছেও। কিন্তু আরেকটু ভাবতে হবে যে 12 মাসে 13 পার্বণ এই বলার সময় যে আমাদের কালচারটা কেমন কালচার। কিছুকাল আগে পর্যন্ত গ্রামের মানুষ জমি মানে কর্ষণ করার জন্য অপেক্ষা করতেন পূর্ণিমার জন্য। পূর্ণিমা হবে, তারপরে কর্ষণ হবে, কর্ষণ হলো, আবার অপেক্ষা করতেন পরবর্তী পূর্ণিমার জন্য, সেদিন বীজ রোপণ হবে। কুসংস্কার। যে পূর্ণিমা, যে অমাবস্যা আমাদের শরীরের মধ্যে এত রসকে টানে, যার জন্য বাতের ব্যথা বাড়ে, যার জন্য যারা একটু পাগল তাদের ব্রেনের প্রবলেমটা বেশি দেখা দেয়, কারণ তাদের ব্রেনের যে কেমিক্যালস সেগুলো বারবার স্ফীত হয়, ফুলে ফুলে ওঠে। যে পূর্ণিমার টান, যে গ্র্যাভিটির আকর্ষণ ক্রমাগত নদী এবং সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা খেলায়, সেই পূর্ণিমার কোনো প্রভাব জমিতে নেই। জমির যে রস, সেই রস কি আরো সক্রিয় হয়ে উঠছে না? এবং তাই জন্যই কি সেটা কর্ষণ করার জন্য শ্রেষ্ঠ সময় নয়? সেই সময় কি জমি বেশি শক্তিশালী হয়ে উঠছে না, বেশি রিসেপটিভ হয়ে উঠছে না, যেন আরো দেওয়ার জন্য সে তৈরি, মায়ের মতন? তখনই কি বীজ রোপণ করার সময় নয়? এখানে শুধু বিজ্ঞান নয়, এক ইতিহাস রয়েছে। যদি একটুখানি ভেবে দেখি যে কত কাল থেকে, কত যুগ ধরে এই জ্ঞানটা আছে, করতে 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 এখন সেটা সংস্কার হয়ে গেছে। সবাই বলতে আমাকে যে এটা কুসংস্কার, এখন আর কৃষকরা এটা মানে না, কারণ কুসংস্কার। যেমন ধরা যাক আমাদের ভাদু গান, তারপর ধরুন ভাজুই, ভাজুই যে উৎসব, শীতকালে ধরুন যখন রবি শস্য হয়, সেই সময় যত বীজ, যে বীজগুলো দিয়ে চাষ করা হবে, একটা বিশেষ দিনক্ষণে গ্রামের সমস্ত বউয়েরা, মায়েরা, মেয়েরা নতুন কাপড় টাপড় পরে, মাথায় হলুদ ফুল দিয়ে ঝুড়ি করে করে ঝুড়ি করে করে সেই সমস্ত শস্য একটা জায়গায় জড়ো করেন। এমন একটা জায়গায় যেখানে রোদ পড়বে না, সূর্যের আলো আসবে না, ছায়াতে সবাই সে সময় শাঁখ বাজানো হয়, উলুধ্বনি করা হয়, এবং এই সমস্ত সাউন্ডেরও অনেক বিজ্ঞান আছে। করে তারপরে কিছুদিন রেখে দেওয়ার পর যদি দেখা যায় তার থেকে কলাই বেরোলো সেই বীজ থেকে, ব্যাস ঠিক আছে, গুড, এই বীজ দিয়ে চাষ করা যাবে। যদি না বেরোয়, বাতিল। সিড টেস্ট, বীজ পরীক্ষা, এক প্রবাহমান কাল ধরে চলে আসা সিস্টেম। সব কেড়ে নাও, সব সিড টেস্টের সমস্ত ল্যাবরেটরি বসে গেছেও, সেই সমস্ত সিড নিয়ে টেস্টিং করে তাকে মাইক্রোজেনেটিক একটু চেঞ্জ করে দিয়ে পেটেন্ট করে নাও, করে নেওয়া হয়েছে, করে আমাদের সমস্ত দেশীয় যত সিড ফিড সমস্ত কিছু শেষ হয়ে গেল। ওরা যা দেবে, বীজ যা দেবে চাষিকে, সেই অনুযায়ী সে চাষ করবে। এইভাবে যদি আমরা একটুখানি দেখি, তাহলেই আমরা বুঝতে পারি। গোটা সেদ্ধ খাওয়া, আমাদের গুরুমাস বলতেন যে যখন আমরা সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ খাই, পুরো শীতকাল ধরে যে ক্রমাগত আমরা ফুলকপি এবং বাঁধাকপি খেয়ে গেছি, এই ফুলকপি বাঁধাকপির মধ্যে ছোট্ট 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 চোখে দেখা যায় না একটা পোকা থাকে, যে পোকাগুলো শরীর থেকে যেতে চায় না। একমাত্র ওই বসন্তকালে গোটা সেদ্ধ খেলে ওই পোকা বেরিয়ে যায়। এর মধ্যে আমি শুধু বিজ্ঞান পাচ্ছি তাই নয়, এর মধ্যে কিন্তু আমি একটা ইতিহাস দেখতে পাচ্ছি।
কোন ঋতুতে কোন পুজো, কোন সময় কাকে নিবেদন করা হচ্ছে, কি ভোগ দেওয়া হচ্ছে, কেন আশ্বিন মাসে অকাল বোধনে দুর্গা ঠাকুরকে চাল কুমড়ো ভোগ দেওয়া হয়। কারণ চাল কুমড়োর আশ্বিন মাসে প্রচণ্ড উপকার বেশি। অন্যান্য সময় খাবার থেকে আশ্বিন মাসে যদি কেউ চাল কুমড়ো খায় তাতে উপকারটা অনেক বেশি। এইভাবে আমরা এই ১২ মাসের ১৩ পার্বণ এই বলতে এবং ছেলে মেয়েদের স্কুলে এই ধরনের যেটাকে স্বামী বিবেকানন্দ বলতেন নাস্তিক এডুকেশন ঢুকিয়ে আমরা আস্তে আস্তে আমাদের বিজ্ঞানের ইতিহাসের জায়গাটা কিন্তু ভুলে যাচ্ছে। এগুলো এই ফোক কালচার, ফোক লাইফস্টাইলের মধ্যে এগুলো কিন্তু অঙ্গাঙ্গিভাবে ওতপ্রোত হয়েছিল। বেরি সংক্রান্তি মানে উদাহরণ শেষ করা যাবে না। জ্যৈষ্ঠ মাসের শেষ যে সংক্রান্তি আষাঢ় মাসে শুরু হবে, সেই সময় গোবর দিয়ে পুরো বেরি দেওয়া হতো, রাউন্ড করে সার্কুলার করে ঘিরে দেওয়া হতো গোবর দিয়ে। কারণ সেই সময় খুব সাপেরা ডিম পাড়ে এবং ওরা দূরে থাকবে, তখন ওই গোবরের ওই যে বেরিটা, যে বাধাটা, যে চৌকাটটা ওরা পেরোতে পারবে না। এবং প্রচুর পোকামাকড় হয় তখন, বর্ষাকাল আসছে, আষাঢ় মাস, আর সে পোকামাকড় আটকানোর জন্য ওই গোবরের বেরি তৈরি করা হতো। এরকম ধরনের বিভিন্ন এগুলো অনেকটাই অনুষ্ঠান করে করা হতো। অনুষ্ঠানটা এই জন্য যাতে মানুষ আরো মনে রাখে এগুলো করতে। যেমন ধরুন দুর্গাপুজো হয়ে গেল, গ্রামের দিকে হয়তো এখনো এই রীতিটা কোনো কোনো জায়গায় আছে। ওই ঢাকিদের ডাকা হতো ওই চাষের জমিতে আলের মধ্যে ঢাক বাজাতো ওরা। ফলন ভালো হয়, ফলন বাড়ে ওই সাউন্ডে। এবং এর প্রমাণ অনেক পাওয়া গেছে। আফ্রিকার জঙ্গলে মানে কুল কিনারা পাওয়া যায়নি যে জঙ্গল এত সবুজ, এত ঘন, সেই জঙ্গলে গাছ কেন কমে যাচ্ছে, সেই জঙ্গলে বৃষ্টি কেন কমে যাচ্ছে? কারণ যবে থেকে কলোনিয়াল লোকেরা গেছে ওখানে এবং এইসব জঙ্গলগুলো অধিকার করেছে, ওখানকার আদিবাসীদের খ্রিস্টান করতে শুরু করেছে, চার্চ স্থাপন করতে শুরু করেছে, ঢাক বাজানো বন্ধ করে দিয়েছে। আমরা ছোটবেলায় অরণ্যদেব পড়তাম, মানে বেতাল অরণ্যদেব। তা তিনি থাকতেন ওই পিগমিদের সাথে ওই জঙ্গলের মধ্যে। আর সেই কমিক্সে পড়তাম আমরা যে যখন ঢাক বাজানো শুরু হলো একটা গ্রামে, সেটা একটা বার্তা, সেটা একটা কোনো খবর দেয়া হচ্ছে যে অমুক আসছে, অমুক ডাকাতেরা আসছে, অমুক শত্রুপক্ষ আসছে। আওয়াজ চলে যাচ্ছে পরের গ্রামে, তারাও ঢাক বাজাতে আরম্ভ করলো, সে আওয়াজ চলে যাচ্ছে পরের গ্রামে। এই করতে করতে গ্রাম থেকে গ্রাম 1 ঘন্টার মধ্যে পুরো জঙ্গলের বিস্তীর্ণ এলাকা জুড়ে যত আদিবাসী যা আছে জানতে পেরে গেল যে কোথা থেকে একটা আক্রমণ হবে, বা জানতে পেরে গেল যে অমুক দিন মিটিং হবে, বা জানতে পেরে গেল অরণ্যদেব ফিরে এসেছেন। এবং শুধুমাত্র সেই মানে খবর পাঠানোর জন্য বা চিঠি পাঠানোর জন্যই শুধু ঢাক বাজানো নয়, বিভিন্ন অনুষ্ঠানে ঢাক বাজানো। এবং এই ঢাকের সাউন্ড গাছগুলোকে উদ্দীপ্ত রাখতো, মাটিকে উদ্দীপ্ত রাখতো, এবং বৃষ্টি হতো, মেঘকে আকর্ষণ করতো, বৃষ্টি হতো। ঢাক যেই বন্ধ হয়ে গেল, এটা এখন ওরাই রিসার্চ করে বলছেন, মানে যারা কলোনিয়াল যুগের পর যারা এখনকার বিজ্ঞানী, তারাই রিসার্চ করে বলছেন ঢাক যেই বন্ধ হয়ে গেল, বৃষ্টি কমে গেল, গাছপালা শুকোতে আরম্ভ করলো। এবং তাই জন্য ওরা এখন চার্চে বড় বড় ঘন্টা লাগাচ্ছেন এবং সেই ঘন্টা বাজানো শুরু করছেন। ঢাককে আর ফিরিয়ে না এনে সেই চার্চের ঘন্টা বাজানো শুরু করছেন। আস্তে আস্তে বলছে গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে প্রকৃতি এই টিউনিংয়ের সাথে নিজেকে অভ্যস্ত করে নিচ্ছেন। মা তো সর্বং সাহা, প্রকৃতি তো মা। একটা ভালো একটা সুন্দর সাউন্ড হলেই তো হবে, সর্বং সাহা। আর তখনই ধীরে ধীরে আবার দেখা যাচ্ছে বৃষ্টির শুরু হতে আরম্ভ করেছে। তো এই যে আমাদের যে ইতিহাসের এই ঘটনাগুলো, এই যে গল্পগুলো বলছি বা এই যে ঘটনাগুলো বলছি, এর মধ্যে থেকে কি আমরা একটা ইতিহাসের পরিষ্কার একটা ধারণা পাচ্ছি না? ডেট, টাইম, সবসময় ডেট এবং টাইম বলতে হবে, ক্রোনোলজি বলতে হবে ইতিহাসকে বুঝতে গেলে? আমাদের ভাষার মধ্যে, আমাদের কথার মধ্যে সেটা নেই। এই যে আমাদের গুরু মহারাজ বলতেন আমাদের বাংলায় প্রবাদ 7 খুন মাপ। কোত্থেকে এলে এই প্রবাদটা 7 খুন মাপ? আমরা বলতাম, এখন হয়তো অনেকে বলে ওর তো 7 খুন মাপ। ইংরেজ আমলে জমিদারদের উপরে একটা ছাড় ছিল। জমিদার তার লেঠেল নিয়ে যাকে তাকে মারতে যেত বা লেঠেলরা মারতে যেত, মাসে 7টা করে খুন অ্যালাউড।
মাসে 7টা করে খুন অ্যালাউড। তাহলে এই যে প্রবাদটা, এর মধ্যে থেকে একটা ইতিহাসের ছবি চলে আসছে না আমাদের সামনে? ভাষা, জমিদার শব্দটাই কিন্তু ঠিক সংস্কৃত শব্দ নয়, ফার্সি শব্দ। জমি, জমিদার, মজুমদার, এগুলো সব টাইটেল দেওয়া হতো, চাকরি দেওয়া হতো, টাইটেল দেওয়া হতো। মজুমদার, দস্তিদার, নেক নজর, জমিদারের নেক নজরে পড়বি। এই নেক এবং নজর ফার্সি শব্দ। অনুগ্রহ দৃষ্টি হচ্ছে বাংলা বা সংস্কৃত শব্দ। এভাবে কত শব্দ এসেছে, আমরা এখন ব্যবহার করতে করতে কিন্তু আমরা ভুলে গেছি। কিন্তু একটু যদি শব্দের প্রতি যদি মন দিই, খুব, আমি বলছি অতি ভালো, এটা সংস্কৃত মানে উৎস। খুব ভালো ফার্সি উৎস, আরবিক উৎস। খুব, খুবসুরত, এই খুব অতি অর্থে ব্যবহার করা। এরকমভাবে যদি আমরা ভাষার উপর নজর দিই, আমরা যদি আমাদের প্রবাদ বাক্যের উপরে নজর দিই, যেমন ধরা যাক যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। বিভিন্ন ক্ষেত্রে আমরা এই প্রবাদ বাক্যটা ব্যবহার করি। ব্যবহার করার সময়ই আমাদের মনে পড়ে যায় শ্রীলঙ্কার কথা, রাবণের কথা। আমরা এখন বলছি ঘরের শত্রু বিভীষণ, আমরা আজও এই কথাটা খুব ব্যবহার করি, যে নিজের ঘর বা নিজের সংস্কৃতির সাথে বিট্রে করেছে, কোথাও একটা বিশ্বাসঘাতকতা করেছে, ব্যবহার করে তখন আমরা আবার মনে পড়ে যায় আমাদের, এবং সেটাকে আমি নিজে যেমন ব্যক্তিগতভাবে প্রশ্ন করি এই প্রবাদ বাক্যটিকে, যে ঘরের শত্রু বিভীষণ, এইটাই কি সবচেয়ে বড় কথা? তিনি তার অন্যায়ের প্রতিবাদ করে একটা আদর্শকে ধরে তিনি রামের শরণাপন্ন হলেন এই জন্যে নয় যে তিনি কিছু সুবিধে পাবেন বলে, এই জন্যে তিনি তার দাদা অধর্ম করেছেন, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন। এবং তিনি দাদাকে সেটা প্রথমে বলেছিলেন। যখন দাদা শোনেননি, তখন তিনি বলেছিলেন নীতিগতভাবে আপনার সাথে থাকতে পারছি না। এটা কি ঘরের শত্রু বিভীষণ বলা উচিত? এটা একটা অপমানজনক শব্দ নয়? তিনি একটা স্ট্যান্ড নিয়েছিলেন। এভাবে আমি আজকে প্রশ্ন করতে পারি, করেওছি প্রশ্নটা, এবং সেই প্রবাদ বাক্য এবং বিভীষণ সেই চরিত্র আমাকে তার মানে আজও ভাবাচ্ছে। আজও এখনকার মূল্যবোধ দিয়ে আমি তাকে নাড়িয়ে চাড়িয়ে দেখতে পাচ্ছি। লাগে টাকা দেবে গৌরী সেন, কিছুদিন আগে পর্যন্ত মানুষ এই কথাটা বলতো, এবং পরবর্তীকালে আমি বড় হয়ে জেনেছি যে সত্যি সত্যিই গৌরী সেন বলে একজন ছিলেন, যিনি মানুষের প্রয়োজনে, মানুষ যখন তাকে টাকা চাইতো, তিনি খুব ধনী মানুষ ছিলেন, তিনি মানুষকে উদারভাবে টাকা বিলোতেন। সেখান থেকে এই কথাটা এসেছে। বাচ্চাদের ঘুম পাড়ানো হচ্ছে, খোকা ঘুমোলো, পাড়া ঝুলোলো, বর্গি এলো দেশে। ঘুমোতে ঘুমোতে বাচ্চাটা নিশ্চয়ই একদিন না একদিন ভাববে বর্গিটাকে, কারাই বর্গি? কত ইতিহাস লুকিয়ে আছে। মারাঠিরা, যারা ভীষণভাবে আক্রমণ করত, ফসল চুরি করত, লুটপাট করত, মারাঠি দস্যুরা, তারা খুব বীরও ছিল। মারাঠিরা লড়াইও করেছে, কিন্তু তাদের মধ্যে থেকে অনেক ঠগ এবং অনেক আক্রমণাত্মক লোকজনও এসেছে, তারা আক্রমণ করত। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? খাজনাটা ফার্সি শব্দ। খাজনা, ট্যাক্স, এই সিস্টেম ব্যাপারগুলো এরকম ছিল না আগে, ইসলামিক যুগের আগে। তা এই যে ছোট ছোট জিনিসের মধ্যে আমরা যদি বলি যে মেরে বৃন্দাবন দেখিয়ে দেবো, বলি না, মেরে সুইজারল্যান্ড দেখিয়ে দেবো বলি না, মেরে দার্জিলিং দেখিয়ে দেবো বলি না, মেরে বৃন্দাবন দেখিয়ে দেবো কেন বলি? কাশী বলি না, কৈলাস বলি না, বৃন্দাবন কেন বলি? কারণ এর পেছনে একটা দেহতত্ত্ব আছে। আমাদের যে আজ্ঞাচক্রের উপরে যে সহস্রার চক্র, সেই সহস্রার চক্রের নিচের যে অংশটাকে বলা হয় বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, যেখানে জীবাত্মার সাথে পরমাত্মার নিত্য লীলা চলছে, গোপীদের সাথে শ্রীকৃষ্ণের নিত্য লীলা চলছে, রূপক। তাই যখনই আমার চেতনা ওই সহস্রারের একদম দ্বার প্রান্তে চলে যাচ্ছে, আমি এক অর্থে সেই বৃন্দাবন স্থিতিতে চলে যাচ্ছি। অর্থাৎ এমন কেউ মারবে যে আমি ধাক্কা খেয়ে একদম সেই সহস্রার স্থিতির দিকে হয়তো চলে যেতে পারি। এইখান থেকে কথাটা এসেছে, লোকে অত বুঝে বলেনি, কিন্তু এতটাই গভীর এক দার্শনিক এবং আধ্যাত্মিক জায়গা থেকে এই কথাটা এসেছে। এর ইতিহাস এটাই। আমি তো নারী নক্ষত্র জানি, এই যে আমরা কথাটা বলতাম, এটা প্রবাদ বাক্য নয়, এটা জাস্ট একটা কথোপকথন। আমি তো নারী নক্ষত্র জানি, আমি সব বলে দেব। আমরাই জানি, আমি নিজের চোখে দেখেছি এমন ডাক্তার যিনি নাড়ি ধরে আধ ঘন্টা দুটো হাতের দুটো নাড়ি ধরে কানের কাছে নিয়ে বসে থাকতেন,
আধ ঘন্টা থেকে 40 মিনিট। তারপরে তার জন্ম থেকে আজ পর্যন্ত তার শরীরে কি কি রোগ হয়েছে, কি করে তারপর সেটা সেরেছে, কমেছে, বেড়েছে, যা কিছু হয়েছে পুরো ইতিহাসটা, এবং আগামীতে কি কি হবে সবটা বলে দিতে পারতেন। এইখান থেকেই কথাটা এসেছে, আমি তো নারী নক্ষত্র জানি, তো সব জানি। নক্ষত্র বলতে যে প্ল্যানেটারি সিস্টেম, যার সাথে আমাদের শরীরের সম্পর্ক আছে। আমাদের শরীরের মধ্যেও সূর্য রয়েছে, সূর্যগ্রন্থি রয়েছে, চন্দ্রগ্রন্থি রয়েছে। এই যে পুরো সিস্টেমটা, মহাকাশের যে সিস্টেমটা, যাহা ভাণ্ডে তাহাই ব্রহ্মাণ্ডে, তার নারী নক্ষত্র জানা মানে সবটা জানা। এই যদি আমরা আমাদের ভাষাকে, আমাদের শব্দগুলোকে যদি আমরা একটুখানি বিশ্লেষণ করি, খনার বচনগুলো যদি একটু মনে মনে ভাবি, কিছুকাল আগেও তো ঠাকুমারা দিদিমারা মুখস্থ বলতে পারতেন খনার বচন, কেউ কেউ ছড়ায় ছড়ায় কথা বলতে পারতেন। সেই ছড়ার মধ্যে কত জ্ঞান লুকিয়ে থাকতো, তারা হয়তো নিরক্ষর ছিলেন। তাই জন্য আমাদের এইটা আমি এই জন্য এতটা এর উপর ডিটেলে বলছি যে আমাদের ইতিহাস চর্চাটা কোথায় একটা লেখা হয়েছিল কবে একটা, এবং এখন আর আমরা বর্তমান আর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি মাঝে মাঝে খুলে খুলে পড়ে পড়ে দেখবো, আচ্ছা 2000 বছর আগে কি হয়েছিল। আমাদের ইতিহাসটা এই ইতিহাস নয়, আমাদের ইতিহাসটা একটা ধারাবাহিক চলছে। সব কিছু আমাদের যে যা কিছু জীবনে টানা পোড়েন উত্থান পতন সব কিছু চলছে। আমরা হয়তো অনেক কিছু বিস্মৃত হয়ে গেছি, কিন্তু অনেক কিছু আমরা এখনো আচারে ইঙ্গিতে কাজে কর্মে হয়তো অজান্তেই রক্ষা করে গেছি, রক্ষা করে আছি। আমি আমি যেমন আমার নিজের ইন্টারেস্টিং লাগে, আমি একটা জায়গায় বলি যে আমি আজ এই বিষয়টা শেষ করছি, ডাইরেক্ট প্রশ্নগুলো নেব। যেমন ধরো, আমাদের কত গল্প শুরু হয়েছে বলো ছোটবেলায়, যে রাখাল বালক সে গরু নিয়ে চলল সকালবেলা মাঠে। আমাদের অনেক গল্প এখান থেকে শুরু হয়েছে, কিন্তু তারপরে অনেক কিছু ঘটলো হয়তো। সে গেল, সে গরুগুলো চড়ছে, প্রত্যেকটা গরুকে সে নামে চেনে, প্রত্যেকটা গরুর স্বভাবকে সে চেনে। এবার সে হয়তো বসে বসে একটু বাঁশি বাজাচ্ছে, সঙ্গে হয়তো কোচরে করে একটু মুড়ি বাতাসা বা মুড়ি নাড়ু নিয়ে গেছে। তারপরে হয়তো পুকুরে ঝাঁপ দিয়ে একটুখানি সে সাঁতার কেটে নিল, দু চারজনের সাথে দেখা হলো, গল্প গল্প করলো, গরুগুলোকে একটু লক্ষ্য রাখলো। আজকের দিন হলে এরকম রাখাল বালককে দেখলে কি করা হবে বলো তো? সেই বালকের পিতাকে জেলে পোরা হবে, কারণ সে ছেলেকে শিশু শ্রম করাচ্ছে, চাইল্ড লেবার করাচ্ছে, স্কুলে না পাঠিয়ে তাকে লেবার করাচ্ছে। লেবার বলতে সে কিন্তু মাঠে আছে, খোলা প্রকৃতির নিচে আছে, আকাশের দিকে তাকিয়ে সে আজকে শিখে গেছে যে কোন বছর বেশি বৃষ্টি হবে, কোন বছর হবে না। সে বুঝে যাচ্ছে গরুগুলোকে অবজার্ভ করতে করতে অনেক কিছু, এবং চারপাশে গাছপালা মাটি থেকে সে অনেক কিছু শিখছে। সেটা হচ্ছে শিশু শ্রম। আর ফাঁকে ফাঁকে সে একটু বাঁশি বাজানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে শিশু শ্রম। আর সেই শিশুটিকে যদি বা সেই বালকটিকে যখন আমি ক্লাস 4-এ পড়াচ্ছি এবং তার জন্য 11টা টিউটার রেখেছি, ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছি এই বাড়ি থেকে ও বাড়ি, এই টিউটার থেকে ওই টিউটার, তাকে খাওয়াতে খাওয়াতে পর্যন্ত তার মুখস্থ ধরছি, সেটা শিশু শ্রম নয়। সেখানে শৈশব তার কাছ থেকে চুরি করা হচ্ছে না, তাকে শিক্ষিত করে পঙ্গু করা হচ্ছে। এই রাখাল কনসেপ্টটা, এবার ওদের এই হিস্ট্রিতে একটু ফিরে যাই। এই রাখাল কনসেপ্টটা কিন্তু ওদের দেশেও আছে। ওরা কি বলে? কাউবয়। কাউবয় ব্যাপারটা খুব একটা সাংঘাতিক একটা ম্যাচো ব্যাপার। কিন্তু কাউবয় মানে তোমার টুপিটা তুমি একটু বেঁকিয়ে পড়েছো, একটু একটা চোখ ঢাকা, এবং তুমি ঘোড়ায় চড়ে আছো, এবং তোমার পকেটে একটা গাদা বন্দুক, হাতে বাঁশি নয়। কালচারাল ডিফারেন্সটা দেখো। সে কাউবয়, কিন্তু সে শুধু গরু চড়ায় না, দরকার হলে সে ভেড়া চড়ায় বা অন্যান্য ঘোড়া চড়ায়, ছাগল চড়ায়, তার যা আছে সেই তাই চড়ায়। এ মুখ দিয়ে তার অনবরত খিস্তি বেরোয়, এবং অন্যান্য কাউবয়ের সাথে দেখা হলে তার একটা মানে মারামারি বেঁধে যায়, মাঝে মাঝে গুলিগোলাও চলে, দু একজন মারাও যায়। এটা হচ্ছে কাউবয়। কাউবয় বলতে সাংঘাতিক একটা বীরত্ব, মস্তান, বুলিং ব্যাপার। আর আমাদের রাখাল মানে কিরকম, তোমাকে আমি ছবিটা দেখালাম। তা এখন সেটা শিশু শ্রম, এখন সে স্কুলে পড়বে, এখন সে বড় হবে, গ্র্যাজুয়েট হবে, গ্র্যাজুয়েট হয়ে কোনো চাকরি পেল না বলে সে ডিপ্রেশন হয়ে ঘরে বসে থাকবে। এদিকে তার কিন্তু জমি ছিল, কোনো এককালে গরু টরু ছিল, তারপরে সেই জমিগুলো যখন দেখবে আর মানুষ চাষ করছে না, কারণ কোনো কৃষক চাইছে না যে তার ছেলে কৃষক হোক। কৃষক হওয়াটা মানে খারাপ কিছু। বড় বড় সব কোম্পানিগুলো ওই জমিগুলো কিনে নিচ্ছে, জমিগুলো কিনে নিয়ে তারা সমস্ত ফার্মিং ইন্ডাস্ট্রি তৈরি করছে,
তারা বড় বড় ডেয়ারি ইন্ডাস্ট্রি তৈরি করছে। তখন এই ছেলেটাই হয়তো একদিন, আমি এটা গল্প আকারে বলছি, এটা একটা গল্প, এই ছেলেটাই হয়তো একদিন সেই ডেয়ারিতে চাকরি করতে গেল, হাতে গ্লাভস পরে, বাঁশি আর নয়, এবং ওই গরুর দেখাশোনা করছে ফ্যাক্টরি শেডের মধ্যে। তার দুধ বার করা হচ্ছে, তাকে খাওয়ানো হচ্ছে, তাকে চড়ানো হচ্ছে না, এবং তখন তার এটা ভালো লাগছে যে আমি এখানে 7,000 টাকা মাইনে পাচ্ছি। এইটা আমি বলতে চাইছি। এইভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এইভাবে চেঞ্জ করা হচ্ছে, এটাই পার্থক্য। আমাদের গল্পের মধ্যেও আমাদের কত ইতিহাস লুকিয়ে ছিল এবং কিভাবে সেটাকে পাল্টানো হচ্ছে। আমি এই পাল্টানোর ভালো মন্দের দিকে যাচ্ছি না। আমি দ্রষ্টা হয়ে সবাইকে একটু দেখতে অনুরোধ করছি। তাহলেই ইতিহাসটা ফুটে উঠতে আরম্ভ করবে। সন্ধেবেলা যখন আপনি কখনো দেখেন যে ঈশান কোণে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মা বা বৌমা বা মেয়ে সে প্রণাম করছে গলায় আঁচল দিয়ে, শাঁখ বাজাচ্ছে, আপনার কি মনে পড়ে যায় যে তুলসীর কত গুণ কবে কে জানতে পারলো? যে তুলসী পাতার কত গুণ আমাদের ব্রঙ্কিয়াল প্রবলেমের জন্য, আমাদের লাংসের জন্য, সবকিছুর জন্য কে কবে জানতে পারলো? বৈষ্ণবরা প্রত্যেকটা খাদ্যের মধ্যে তুলসী পাতা কেন দেন, পুরো বিজ্ঞানটা আপনার কাছে বেরিয়ে আসতে আরম্ভ করলো। কে কবে এটা তো ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট যে ইতিহাস আমার সাথে কথা বলছে। এই যে ঈশান কোণ, অগ্নিকোণ নয়, বায়ুকোণ নয়, যে কোনো কোণ নয়, ঈশান কোণ। ঈশান কোণের কি বিজ্ঞান? নর্থ ইস্ট ঈশান কোণে যা থাকবে, পজিটিভ যা হবে ঈশান কোণে, সব ছড়িয়ে পড়বে পুরোটা জায়গাটার মধ্যে। এটা ঈশান কোণের বৈশিষ্ট্য। তাই জন্য ঈশান কোণকে দেবস্থান বলা হয়েছে। তাই ঈশান কোণকে ভগবানের জায়গায় বলা হয়েছে, ধ্যান জপের জায়গায় বলা হয়েছে। মন্দির হয় গ্রামের ঈশান কোণে, বাড়ি ঠাকুর ঘর হয় বা সেই বাড়ির ঈশান কোণে। এই বিজ্ঞানটাকে জানতে পারলো। এই বিজ্ঞানটা তো সাংঘাতিক বিজ্ঞান, কারণ এই দিক বিজ্ঞানটা কোত্থেকে আসে? সূর্য উঠছে কোন দিক দিয়ে, অস্ত যাচ্ছে কোথায়, বাতাস কোন দিক দিয়ে বইছে, সূর্যের আলোটা থাকছে কোন দিকে সারাক্ষণ। দক্ষিণমুখ বাড়ি কেন ভালো? কারণ সূর্যের আলোটা সবসময় দক্ষিণের দিকে থাকে শীতকালে, তাই জন্যে শুধু পূর্ব দিকে শুধু সকালবেলাটা থাকে। এবং দক্ষিণের বাতাস, সেখানে আমার একটা নিম গাছ থাকলে ভালো হয় একটু দূরে, কারণ সেই নিম গাছের স্পর্শ, নিম গাছের বাতাসের স্পর্শ যখন আমার শরীরকে স্পর্শ করবে, তখন আমার স্কিন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, রক্ত শুদ্ধ হবে। এই এত বিজ্ঞান কবে কবে কোন ঋষি কিভাবে জানতে পারলেন, আর কিভাবে আস্তে 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 সেটা সবার মধ্যে সঞ্চারিত হয়ে গেল। বিজ্ঞানটা না হোক, সংস্কারটা। আমার কাছে ইতিহাস এইভাবে কথা বলে। তাই ওদের হিস্ট্রি, ওদের হিজ স্টোরি, আর আমাদের ইতিহাস, দুটোর মধ্যে যে মৌলিক পার্থক্য, এই পার্থক্যটা নিয়ে একটু আলোচনা করা দরকার ছিল বলে আমি আলোচনাটা করলাম, এবং এটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসাও করে। আশা করি কিছুটা স্পষ্ট হলো।